শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেফতার। ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে করতেন আসা যাওয়া। সেনাবিধি অনুযায়ী সামরিক আদালতে হবে বিচার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়ে এখন তাদের কাছে দিয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, স্মৃতিস্তম্ভে সর্বস্তরে শ্রদ্ধা। হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা। আইনি পথেই শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে একটি গোষ্ঠী। ঘোলা পানিতে মাছ শিকার করতে না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কে জনভোগান্তি বরদাস্ত নয়। ঢাক ঢোল শঙ্খ আর উলুধ্বনিতে মুখর চারপাশ। জমকালো আয়োজনে শুরু হলো জগন্নাথ দেবের রথযাত্রা। ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ার ডাক এলজিআরডি মন্ত্রীর। যোগ্য দল হিসেবে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। ফাইনালও জ্বলে ওঠার অপেক্ষা মেসি, লাউতারোরা। ছাড় দেবে না ইয়ামালের স্পেনও। অবশ্যই ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক আসামি মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর বনানী থেকে গ্রেফতার হন এই সেনা কর্মকর্তা। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি জানায় সেনা আদালতে বিচার হবে মোজাফফরের। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জনতার রাষ্ট্রপতির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। তৈরি হয় এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশের মানুষ আর কখনো দেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই গঠিত হয় সামরিক আদালত। সে আদালতে বিচারের মুখোমুখি করা হয় ১৮ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে ১২ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়, কিন্তু সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী পলাতক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতারের খবর জানায় ডিএমপি। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন জানিয়ে ডিবি প্রধান জানান, সেনাবিধি অনুযায়ী সেনা আদালতে বিচার হবে তার। আমরা জানি যে উনি পলাতক, আমাদের কাছে নিউজ ছিল, নিউজ থাকার পর আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে। তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে আমরা পরিচয় নিশ্চিত হয়ে সেনাবাহিনী আসে, তার পরিচয় নিশ্চিত হয়ে এখন তাদের কাছে দিয়ে গেছে। মোজাফফর হোসেন ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে আসা যাওয়া করতেন বলে জানা গেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাই শহীদ দিবসের খবর। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের শ্রদ্ধা ভালোবাসার স্মরণ করছে জাতি। রংপুরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনা গণতন্ত্রকে সুসংহত করার উৎস হয়ে থাকবে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একযোগে কাজ করবে। এদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিমের কবরে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিত করবে সরকার। জুলাইয়ের সেই বীরদের স্মরণ করা হলো শ্রদ্ধা আর ভালোবাসায়। জেলায় জেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি। রংপুরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সঙ্গে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আহমেদ আজম খান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাই হবে গণতন্ত্রকে সুসংহত করার উৎস। আবু সাইদ, এই ওয়াসিম আকরাম সহ ১৪০০ আমাদের যোদ্ধাদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে
সুসংহত করা, দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। তিনি বলেন, তার আত্মত্যাগে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল। এদিকে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। পরে ওয়াসিমের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। 2 বছর পর আসার পরও আমরা যে জায়গাতে ছিলাম এই জায়গাতে আছি। সরকারের আমাদের বিচারটা পাবো বলে আমরা আশায় করে থাকছি। জুলাইয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার বর্তমান সরকার নিশ্চিত করবে বলে জানান ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময়, সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র। সেখানে ছিলেন আহত জুলাই যোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। এছাড়া কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, পিরোজপুর, চাঁদপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ করে আলোচনা করেন বক্তারা। ওমর ফারুক, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা মানবে না জামাত। শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জানান, সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে আবারও শক্তিশালী হবে জুলাই ঐক্য। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের এই বিপ্লবের সুফলকে সকলের কাছে পৌঁছে দিতে হলে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। 70% মানুষ গণভোটের পক্ষে, হ্যাঁর পক্ষে রায় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই শহীদ দিবসে আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা আশা জাগাইয়ে রাখতে চাই যে এই রাষ্ট্র নিমক হারামি করবে না এদের সাথে, কিন্তু যদি করে তাহলে অতীতে যেমন নির্মক হারামদের কোনো ভালো পরিণতি হয়নি, বর্তমানেও হবে না। উত্তাল জুলাইয়ে রাজপথে রক্ত দেয়া সহযোদ্ধাদের স্মরণ করেছে ছাত্র শিবিরও। এদিন সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান শিবিরের কেন্দ্রীয় নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন বন্দি প্রত্যর্পণ চুক্তিকে তাকে ফেরত আনার চেষ্টা করছে সরকার। এক্ষেত্রে প্রয়োজন ভারতের রাজনৈতিক আর কূটনৈতিক সদিচ্ছা।
2024-এর আগস্টে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই ভারতে আশ্রিত হয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হাসিনা সম্প্রতি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আভাস দেন। এরপর থেকেই শুরু হয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা। তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। পলাতক এই আসামি আপিলের সুযোগ পাবেন কিনা তা আদালতের বিষয় বলেও মন্তব্য করেন তিনি। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, দিল্লিতে পলাতক হাসিনার কোনো স্বীকৃত আইন বা অভিবাসনগত অবস্থান নেই। তার কাছে নেই বৈধ ভ্রমণ সংক্রান্ত কোনো নথি। তাকে ফেরত দিতে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। রাজনৈতিক সদিচ্ছা, ডিপ্লোম্যাটিক সদিচ্ছা, সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। দীর্ঘ 17 বছর আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইস্যুটি আরও জোরালোভাবে উত্থাপন করবে বাংলাদেশ, বলেন প্রতিমন্ত্রী। গত 17 বছরে জিয়ে রেখে রেখে আরও বেশি ঘনীভূত হয়েছে। দৃশ্যমান করা সম্ভব না। আমাদের আনঅফিশিয়াল চ্যানেলে, অরাজনৈতিক চ্যানেলে, আনডিপ্লোম্যাটিক চ্যানেলে কমিউনিকেশনগুলো চলছে। এদিকে প্রধানমন্ত্রীর নতুন রাষ্ট্রীয় ও দ্বিপক্ষীয় সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কোনো দেশের নতুন সফরের কোনো তারিখ এখনো ঠিক হয়নি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয়েছিল 24-এর 16 জুলাই। এদিন সারা দেশে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ, ছাত্রলীগ। পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ নিহত হন 6 জন, আহত হন কয়েকশো। ছাত্রনেতারা বলছেন 16 তারিখ আন্দোলনের বাঁক বদলের দিন। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। উত্তাল জুলাইয়ের 16 তারিখের দিনলিপি তুলে ধরছেন নাজমুস সালেহী। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা। এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করুন যায়। যেই স্লোগান তৈরি করো ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরেও আক্রমণ করা হয়েছে। তারা
সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। আবু সাঈদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে 2 হাত প্রসারিত করে গুলির সামনে এইভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল। 16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়। হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। 2025 সাল থেকে 16 জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন 16 জুলাই আবু সাঈদ নিহতের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে সারা দেশব্যাপী। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন, মূলত ওই দিন থেকেই ফ্যাসিবাদ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে নামে রাজপথে, শুরু হয় অভ্যুত্থানের অভিযাত্রা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপনের পরিবর্তে আলাদাভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1 নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের সমতল এলাকার বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। দুপুরে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সহ 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় নেতারা তাদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ বেশ কিছু দাবি উপস্থাপন করেন। ভিন্ন মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে যোগ দিয়ে কথা জানান তিনি। বলেন, নতুনভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে ধরে ধরে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অনুষ্ঠানে ডিআরইউ কমপ্লেক্স তৈরিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। বিশ্বকাপ ফাইনালে এবার ফিনালিসিমার উত্তাপ, যদিও আর্জেন্টিনার ফুটবলাররা তা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। যেভাবে দলগত পারফরমেন্স ইংল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তারা, স্পেনের বিপক্ষে শিরোপার মঞ্চেও তা ধরে রাখতে চায় তারা। যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মনে করেন মেসি, লাউতারোরা। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের রিপোর্ট। 1986 বিশ্বকাপে 2 গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফকল্যান্ড ওয়ারের প্রতিশোধ নিয়েছিলেন দিয়েগো মারাদোনা। ঠিক তার 4 দশক পর লিওনেল মেসির 2 অ্যাসিস্টে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। আর্জেন্টিনার এই জয়ের পেছনে ইংল্যান্ডের অবদানও কিন্তু কম নয়। 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত একটা গোলে এগিয়ে যায় 3 লায়ন্স। তারপরে আসলে মূল ভুলটা করে বসেন থমাস টুশেল। কৌশল বদল করে তিনি চলে যান লো ব্লকে। মিডফিল্ডাররাও লো ব্লকে গিয়ে আর্জেন্টিনাকে আক্রমণ করার বদলে তারা আর্জেন্টিনার আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং এই সুযোগটাই লিওনেল স্ক্যালোনি টিম দুর্দান্তভাবে
কাজে লাগিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসিরা এই কথাটাই কিন্তু বারবার বলেছেন। এই বিশ্বকাপের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। গেল ডিসেম্বর থেকে আমি 2 বেলা করে অনুশীলন করেছি। ভালো একটা ম্যাচ হয়েছে। আমার মনে হয় যথেষ্ট যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ইংলিশ টিম ম্যানেজমেন্ট তাদের মিডফিল্ডারকে উঠিয়ে নিয়ে তারা ডিফেন্সে আরো শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছিলেন। তখন কিন্তু লিওনেল স্ক্যালোনি তার ডিফেন্ডারকে উঠিয়ে তিনি আক্রমণ ভাগে লাউতারো মার্তিনেজকে নামান। স্পেশালি জোনাল মার্কিং এর কথা যদি বলি বা রাইট সাইডের যে কথাটা বলি, যেখানে লিওনেল মেসি স্পেস ক্রিয়েট করে 2টো গোল আদায় করে নিয়েছেন, সেই জায়গাটার কথা যদি বলি, এই সুযোগটাকে তো ইংল্যান্ডই করে দিয়েছে আর্জেন্টিনাকে। অনেকেই ফিনালিসিমার কথা বলছে, আমি এভাবে ভাবতে চাই না। আমাদের পুরো ফোকাস এখন বিশ্বকাপ ফাইনাল ঘিরে। হাতে যে সময়টুকু আছে চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি নিতে। স্পেন দারুণ একটা দল, তবে এই মুহূর্তে আমরাও দারুণ ছন্দে আছি। মিক্সচোন কিংবা সংবাদ সম্মেলনে বারবারই উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে এবার ফিনালিজিমা। এটা নিয়ে মেসি, লাউতারো মার্তিনেজ সবাইকেই প্রশ্ন করা হয়েছিল, যদিও তারা বিষয়টা এভাবে না দেখে স্পেনকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছে। তবে দিন শেষে তাদের যে কাজ, সেই কাজের প্রতি দৃষ্টি রাখছে বেশি। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মারাকানা লুসাইল পেরিয়ে ফুটবল উন্মাদনার নতুন মহাকাব্য রচনার মঞ্চ এবার নিউ জার্সি। অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে নামতে প্রস্তুত 2 পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। ইতিমধ্যে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের শহরে পৌঁছে গেছে দেলা ফুয়েন্তের শিষ্যরা। আর আটলান্টার মহাকাব্যিক জয় শেষে একই পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মারাকানা লুসাইলের পর এবার বিশ্বকাপের চূড়ান্ত মহাকাব্য রচনার মঞ্চ মেটলাইফ স্টেডিয়ামের শহর নিউ জার্সি। এখানেই জবনিকাপাত ঘটবে ফিফা বিশ্বকাপ 2026-এর। কারো 4 কিংবা কারো দ্বিতীয় তারকা যোগ হবে জার্সিতে। তার জন্য এবার পুরোপুরি প্রস্তুত নিউ জার্সি। সাদরে তারা বরণ করে নিয়েছে 2 ফাইনালিস্টকে। নিউ জার্সির আকাশ জুড়ে তখন জয়ের সুবাস। ফ্রান্সকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখা স্প্যানিশ আর্মাডারা যখন টিম হোটেলের সামনে, তখন তাদের বরণ করে নিতে অপেক্ষায় শত শত ভক্ত। কোচ লুইস দে লা ফুয়েন্তে কিংবা তরুণ তুর্কির লামিনে ইয়ামাল, কাছের মানুষদের একটু ছুঁয়ে দেখার, অটোগ্রাফ নেয়ার এই আকুলতা কেবল বিশ্বকাপের ফাইনাল ঘিরেই সম্ভব। আমার মনে হয়েছে ওদের দেখতে আসাটা খুব দরকার ছিল। আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি যাতে ও বিশ্বকাপের আসল আমেজ এবং এর চারপাশের জাদুকরী পরিবেশটা নিজের চোখে অনুভব করতে পারে। আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। আমি শুধু পেদ্রির একটা অটোগ্রাফ চাই। স্পেন যখন নিউ জার্সিতে উৎসবের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আটলান্টা স্টেডিয়াম ছেড়ে একই পথ ধরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 90+ মিনিটের এক থ্রিলার সেমিফাইনাল শেষেই তারা পাড়ি জমান ফাইনালের শহরে। এ সময় স্কলনি শিষ্যদের চোখে মুখে ছিল টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস। বাইরে ছিল প্রিয় তারকাদের বিদায় জানাতে অপেক্ষারত হাজারো সমর্থক। সেখানে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিজাররাপাও। নিউ জার্সিতেও ছিল একই চিত্র, অপেক্ষা করছিলেন হাজারো ভক্ত। 1958 আর 1962 বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2 বার বিশ্বকাপ ধরে রাখার মিশন এবার আর্জেন্টিনার। আর স্পেনের সামনে দ্বিতীয় ট্রফি ছোঁয়ার হাতছানি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে মাদক সেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে মোহাম্মদ ফারুক নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। আইএমএফ এর সঙ্গে ঋণ চুক্তির এবারের আলোচনায় সরকারের নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে আইএমএফ এর 12 সদস্যের 5 দিনের সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন মুখপাত্র। পুরানো ঋণ বন্ধ করে নতুন করে ঋণ পাওয়ার ক্ষেত্রে নীতিগত কোনো সংঘর্ষ হবে না, আশা বাংলাদেশ ব্যাংকের। সাবেক সরকারের ঋণ চুক্তি বাদ দিয়ে $4.5 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি চায় বাংলাদেশ। সম্ভাব্যতা যাচাইয়ে গত 12 জুলাই ঢাকায় আসে আইএমএফ এর 12 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হয় কার্যক্রম। সফরের শুরু থেকেই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করে মিশনের প্রতিনিধিরা। নতুন সরকারের নতুন পরিকল্পনায় নতুন ঋণ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতেই হবে বলে জানায় বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংক, যা পুরনো ঋণের সাথে সাংঘর্ষিক হবে না বলেও আশাবাদ বাংলাদেশ ব্যাংকের। নতুন নির্বাচিত সরকার নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন করে নতুন বাস্তবতায় আইএমএফের সাথে নতুন কোনো প্রকল্প বা প্রোগ্রামে যাওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে ভাবছেন। যদি কোনোটা ডিসকন্টিনিউ করে সেটাও সরকারের ইচ্ছারই প্রতিফলন হিসাবে, এবং নতুন কোনো প্রকল্পে যেতে চাচ্ছে সেটাও কিন্তু সরকারের সিদ্ধান্তের বা ইচ্ছার প্রতিফলন সেখানে থাকবে। এবারের সফরের তথ্য উপাত্ত ঋণ আলোচনা শুরুর আগেই আইএমএফের সামষ্টিক অর্থনৈতিক মূল্যায়ন ও নীতিগত ধারণার ভিত্তি হিসেবে কাজ করবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। যেহেতু যে কোনো সিদ্ধান্তই উভয় পক্ষ আলোচনার মাধ্যমেই গ্রহণ করা হয়, অতএব সেখানে কোনো প্রকার জটিলতা সৃষ্টি হবে না বলে আমরা মনে করি। এবারের সফরে 2026-27 অর্থবছরের বাজেট, মধ্যম মেয়াদী বাজেট কাঠামো, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, সরকারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব আদায়, করনীতি, বেতন কাঠামো, বিদ্যুৎ, ভর্তুকি, ব্যাংকিং খাতের সংস্কার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অর্থায়ন, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, বাণিজ্যিক ঋণ গ্রহণ এবং বিদেশি অর্থায়নের ঝুঁকিগুলো গুরুত্ব পেয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টা হামের উপসর্গ নিয়ে দেশে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে এবং হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1171টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বেক্সিমকো গ্রুপের 30,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের ঋণ শাখার কর্মকর্তাদের তলব করছে দুদক। এরই ধারাবাহিকতায় 416 কোটি টাকার একটি মামলায় ব্যাংকের 10 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক জানিয়েছে, টাস্ক ফোর্সের আওতায় বেক্সিমকো গ্রুপের দুর্নীতির ঘটনায় একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। দুদকের বারান্দায় জনতা ব্যাংকের 10 কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের 416 কোটি টাকার একটি ঋণ জালিয়াতির মামলায় তাদের তলব করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে জনতা ব্যাংকের ঋণ সংক্রান্ত শাখায় কর্মরত এই ব্যাংকারদের জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল। বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় যারা ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তবে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তারা। কি অভিযোগের প্রেক্ষিতে আসলে ডাকছিল দুদক? এটা কোনো অভিযোগ না, আমাদের সাথে আলোচনা হয়েছে, আলোচনাতে আমরা কথা বলছি। তৎকালীন ঋণ কমিটির যারা সদস্য ছিলেন তাদেরকে আজকে ডাকা হয়েছিল, ওনারা এসেছিলেন, তাদের বক্তব্য সুষ্ঠু তদন্তের সাথে তারা তাদের বক্তব্য প্রদান করেছেন। দুদকের তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকে ঋণের নামে 30,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই বিশাল জালিয়াতির অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের তলব করা হচ্ছে। জনতা ব্যাংকের অনেকগুলো বিষয় জড়িত আছে, যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়গুলো তদন্ত করছেন, সেগুলো অনুসন্ধান চলমান। ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন এমডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরই মধ্যে 10টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে 43,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। ক্ষতিগ্রস্তদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 1 বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। 4 কানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। পানি বন্যা 10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি হয়ে ধান, চাল, শাক সবজি, মাছ টাছ বেরিয়ে গিয়ে তারা 8-10 হাজার দিয়ে
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনো মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ৭১-এর ঐক্য বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে অপশক্তিকে রুখে দিতে হবে। রাজধানীর স্বামীবাগে রথযাত্রা উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে রথের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। পথে পথে তাই নেমেছে ভক্তদের ঢল। ঢাকঢোল বাজিয়ে উলু আর শঙ্খধ্বনি দিয়ে আহ্বান জানানো হয় জগন্নাথ দেবকে। নানা ধর্মাচারে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাদের নিয়ে মন্দির থেকে গড়ায় রথের চাকা। এই তীর্থযাত্রায় মঙ্গল আর সমৃদ্ধি প্রার্থনা করেন ভক্তরা। স্বামীবাগ থেকে শুরু হওয়া রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এগিয়ে যায় ঢাকেশ্বরী মন্দিরের দিকে। বর্ণিল এ উৎসবের আনন্দে সামিল হন নানা বয়সী মানুষ। রথের রশি টানা শুধু ধর্মীয় আচারই নয়, এতে সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়েছে বলে জানান ভক্তরা। বছরে একবার ভগবান রাস্তায় নেমে আসে আমাদের সাথে দেখা করতে, সবার সাথে দেখা করতে। জগন্নাথ দেব যেন আমাকে অনেক ভালো রাখে, সবাই এই পৃথিবীতে সুন্দর শান্তিমতো বিরাজ করতে পারে। সকালবেলা এসে যজ্ঞ দিলাম, যজ্ঞের পরে আমরা এখন রথ ধরিয়া আমরা ওই মন্দির পর্যন্ত যাব। শুধু হিন্দু সনাতন ধর্মীরাই না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন ভালোমতো থাকতে পারে, এটাই আমাদের পথে থাকবে। স্বামীবাগের ইস্কন মন্দিরে 9 দিনব্যাপী রথ উৎসবের উদ্বোধনীতে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১-এর ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম। সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা একটু আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে এবং সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জন এবং জগন্নাথ দেব দর্শনের প্রত্যাশায় সমবেত হয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। তাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবটি হয়ে উঠবে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে উদযাপিত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব। যাত্রার 9 দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। 24 জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ফিরে যাওয়ার মাধ্যমে শেষ হবে এবারের রথ উৎসব। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও ছিল রথযাত্রার জাঁকজমক আয়োজন। ধামরাইয়ে বের হয় 400 বছরের পুরনো রথ। অগণিত মানুষ এতে অংশ নেন। বড় আয়োজন ছিল ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের ম্যান্ডেটের প্রতি অবমাননা করেছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিশির মনির। বলেন, সংবিধান সংশোধন করার জন্য 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ নিয়ে আইনের অপব্যাখ্যা দিচ্ছে সরকার। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপারেটর ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান, ব্যারিস্টার তাসমিয়া প্রধান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ মেনে যথাযথ পদক্ষেপের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার শেষ করার দাবিও জানিয়েছেন বক্তারা। অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আদেশে নির্ধারিত পদ্ধতি
অনুসরণপূর্বক সংবিধানের প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করাই হবে আইনসম্মত এবং যথাযথ পদক্ষেপ। আর তা যদি করা না হয় তাহলে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক কাজে পরিণত হবে। সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে। আইন অনুযায়ী কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে বলেছেন, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের উপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চ রায় দেন। আজ এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে। এর আগে 2011 সালে স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণ পোষণের মামলা হয়। স্বামী দাবি করেন যে তিনি পূর্বেই স্ত্রীকে তালাক দিয়েছেন, কিন্তু পারিবারিক আদালতে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণ পোষণের আদেশ দেন। পরবর্তীতে নতুন একটি মামলা দায়ের করে দাবি করেন যে তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণ পোষণের আদেশ স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে বিষয়টি হাইকোর্টে আসে। নাবালকের ভরণ পোষণ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট। নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। আদালত আরও বলেন যে এক্সিকিউশন কোর্টের দায়িত্ব কেবলমাত্র ডিক্রি বাস্তবায়ন করা। তারা নতুন করে তালাক বৈধ কিনা এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। জলাবদ্ধতা নিরসনে কোটি টাকা বরাদ্দ থাকলেও কোনো শাসনামলেই কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বন্যা ও জলাবদ্ধতায় জনসাধারণের ভোগান্তি ও দুর্ভোগ নিয়ে রাজপথে গণশুনানির আয়োজন করে একথা বলেন তিনি। বলেন, আওয়ামী শাসনামল সহ অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের আমলেও হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে জলাবদ্ধতা নিরসনে। তবুও প্রতি বছর ভোগান্তিতে পড়ে জনসাধারণ। সকল প্রশাসককে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থার কথাও বলেন তিনি। 2026-27 অর্থ বছরে 4,527 কোটি 74 লাখ টাকা বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা গত বছরের চেয়ে 1,542 কোটি টাকা কম। গত বছর প্রস্তাবিত বাজেটের মধ্যে 4,082 কোটি টাকা পূরণ করা গেছে। নতুন অর্থ বছরে বাজেটে মশক নিধন ও স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 208 কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বাজেট ধরা হয়েছে 511 কোটি 40 লাখ টাকা। সড়ক, ফুটপাত ও ট্রাফিক ব্যবস্থায় ব্যয় ধরা হয়েছে 1,366 কোটি 50 লাখ টাকা। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার খরচ ধরা হয়েছে 294 কোটি 36 লাখ টাকা। নতুন ওয়ার্ডের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলাদা বরাদ্দ থাকায় সিটি কর্পোরেশনের বাজেট রেখেছে 19 কোটি 68 লাখ টাকা। খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ 45 কোটি টাকা। বাজেট স্বল্পতা কাটিয়ে আবার স্বল্প সংখ্যক বাজেট নিয়োগ নগরবাসীর উন্নয়নে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, ডেঙ্গু মশা নিধন সহ মশাবাহিত বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। দেশে অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন প্রায় 1,000 কোটি টাকা লেনদেন হচ্ছে। কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাইরে। এ কাজে জড়িত চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার বিভাগ। জব্দ করা হয়েছে বিকাশ ও নগদের 6,500-এর বেশি সিম কার্ড। পুলিশ জানায়, চীনা নাগরিকদের নিয়ন্ত্রণে থাকা গোপে নামে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন জুয়ার টাকা যাচ্ছে দেশের বাইরে। টেবিল জুড়ে সাজানো অসংখ্য মোবাইল সিম কার্ড, পাশে স্তূপ করে রাখা ডজন ডজন স্মার্টফোন ও ল্যাপটপ। অনলাইন জুয়ার টাকা লেনদেনে বিশাল এক অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছিল এই চক্র। অবশেষে ডিবির জালে ধরা পড়ে 6 যুবকের দলটি, যাদের বয়স মাত্র 20 থেকে 23 বছরের মধ্যে। অথচ অল্প বয়সেই তারা বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। পুলিশ জানায়, সাইবার মনিটরিং এর মাধ্যমে চক্রটিকে ধরা হয়। চক্রের মূল হোতা রিফাত জানায়, চীনা নাগরিক নাথান ওরফে অ্যালিন চীন থেকেই চক্রটি পরিচালনা করে। এদের দৈনিক লেনদেন প্রায় 5 কোটি টাকা। তার ল্যাপটপ এবং অন্য ডিভাইস জব্দ করে যে এখানে প্রায় ডেইলি 5 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে
এর আগেও অ্যারেস্ট হয়েছে সে, এবং তার বিরুদ্ধে 4টি মামলা আছে। দিন শেষে জোয়ার টাকা পার্সোনাল অ্যাকাউন্টে এনে বাইন্যান্স বা বাইবিটের মতো ক্রিপ্টো প্ল্যাটফর্মে ডলারে রূপান্তর করা হতো। এরপর তা চলে যেত চীনাদের ক্রিপ্টো ওয়ালেটে। এই কাজে প্রতিদিন লাখ লাখ টাকা কমিশন পেত চক্রের বাংলাদেশি সদস্যরা। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। দেশে প্রতিদিন অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় 1000 কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানায় পুলিশ। শনাক্ত করা, তারপর ইনভলভমেন্ট। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সাইবার অপরাধ রোধে প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। সকালে রাজধানীর সারদা পুলিশ একাডেমিতে 42তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে কথা বলেন আইজিপি। বলেন, অপরাধ মোকাবেলায় প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে হবে, ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে মামলা তদন্ত করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাইবার অপরাধ, ফিশিং, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর মতো অপরাধ আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদের সব সময় নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফরেনসিকের মতো আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। বিদেশে উচ্চশিক্ষার নামে প্রায় 20 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে জাস্ট থট এডুকেশন ও ভিসা গাইড নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঢাকার সিএমএম আদালতের সামনে আসামিদের বিচার দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তারা জানান, ভিন্ন নামে রাজধানীর উত্তরায় এই ধরনের প্রতিষ্ঠান চালাচ্ছিল একটি অসাধু চক্র। বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় চক্রটি, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করলে তারা কোনো টাকা পায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে চলতি মাসে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট 35 জনের বিরুদ্ধে প্রতারণার 3টি মামলা করেন তারা। এতে মূল আসামি সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ঠিক পর থেকে আসামিরা পলাতক আছেন। যখন আমি ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করি, তারা আমাকে বললো যে আপনার কোনো টিউশন ফি আমরা পাইনি। এমনকি ইন্টারভিউ কলটা পর্যন্ত আসে নাই, কারণ তারা কোনো ডকুমেন্টই সঠিকভাবে দেয়নি, তারা টিউশন ফিই দেয়নি। গত পরশুদিন আমাদের এখানকার একজন হার্ট স্ট্রোক করে মারা গেছে, যখন শুনছে তার ছেলে যেতে পারবে না, টাকা মার হয়ে গেছে। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর অতিরিক্ত মূল্য আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হারে আবাসন খাত স্থবির হয়ে পড়েছে। রাজধানীর একটি হোটেলে স্থাপত্য শিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা। জানানো হয়, অর্থনৈতিক মন্দায় আবাসন খাতে নতুন প্রকল্পের সংখ্যা কমেছে। ডেভেলপার প্রতিষ্ঠানগুলো স্থপতিদের পেছনে বড় পরিমাণে বরাদ্দ রাখতে আগ্রহী হচ্ছে না। এছাড়া আমলাতান্ত্রিক ও আইনি জটিলতাও সৃজনশীল স্থাপত্য নকশার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় দেশের স্থাপত্য শিল্পে সহযোগিতা বৃদ্ধি সহ নির্মাণ ও অবকাঠামো খাতে সবুজ রূপান্তরে জোর দেন খাত সংশ্লিষ্টরা। দেখছেন সময় সংবাদ। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা কয়েকদিনের আক্রমণে দেশটিতে 35 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে আইআরজিসি। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার 20টি জাহাজে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে ওডেসা, সুমি ও জাপোরিঝিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে প্রাণ গেছে অন্তত 8 জনের। যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে জ্বালানি খাতের প্রধান সের্গেই কেরেৎস্কিকে মনোনীত করেছেন জেলেনস্কি। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় চুক্তি করেছে কিয়েভ। ভারত যুক্তরাজ্যের বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশের হাজারো পণ্যের শুল্ক কমেছে বা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। নয়াদিল্লি ও লন্ডনের আশা, এই চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন গতি আনবে। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার একে দুই দেশের আধুনিক অংশীদারিত্বের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন। 3 বছরের দীর্ঘ আলোচনা, শুল্ক, ভিসা ও বাজারে প্রবেশাধিকার নিয়ে টানাপোড়েনের পর অবশেষে কার্যকর হল ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি। দুই দেশের আশা, এতে বাণিজ্য ও বিনিয়োগে খুলবে নতুন দিগন্ত।
বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ভারত যুক্তরাজ্যের কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা সিইটিএ। বাণিজ্য চুক্তি কার্যকরের দিনই চেন্নাই, অমৃতসর, মুম্বাই ও জয়পুর সহ বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রপ্তানি চালানের উদ্বোধন করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা হবে কম খরচে, আরও সহজ ও দ্রুত। চুক্তির আওতায় যুক্তরাজ্য প্রায় সব ভারতীয় পণ্যের ওপর শুল্ক তুলে দিয়েছে। তাই ভারতের ৯৯% রপ্তানি পণ্য শূন্য শুল্ক সুবিধা পাবে। এতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, রত্ন ও অলংকার, সামুদ্রিক পণ্য, প্রকৌশল সামগ্রী, রাসায়নিক, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে ভারত ধাপে ধাপে ব্রিটিশ গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রাংশ, প্রসাধনী, চকলেট, সফট ড্রিঙ্কস, হুইস্কি, মাংস সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমাবে এবং আর্থিক, শিক্ষা, বীমা ও পেশাদার সেবা খাতে আরও বেশি বাজার উন্মুক্ত করবে। সিপস থেকে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় $350 মিলিয়ন অলংকার রপ্তানি হয়। শুল্ক তুলে দেয় এ রপ্তানি এবছরই দ্বিগুণ হতে পারে, কারণ ভারতীয় পণ্যে শুল্ক না থাকলেও চীন ও ব্যাংককের কিছু চালানে শুল্ক থাকবে। এতে উৎপাদনও বাড়বে। তো সারা প্রোডাকশন ধীরে ধীরে ইন্ডিয়াই আয়েগা। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলছেন, এই চুক্তি দেশটির টেক্সটাইল, চামড়া, রত্ন ও অলংকার, প্রকৌশল, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদন খাতের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, আর্থিক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পেশাদার সেবা খাতও উপকৃত হবে। এছাড়া কাজের জন্য সাময়িকভাবে যুক্তরাজ্যে যাওয়া ভারতীয় পেশাজীবীরা 5 বছর পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্সে অবদান রাখার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি হল গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রেড ডিলস। এটি শ্রমবান্ধব, উৎপাদন বান্ধব ও প্রবৃদ্ধি বান্ধব চুক্তি। একই সঙ্গে এটি ভবিষ্যতের বাণিজ্য চুক্তিগুলোর জন্য একটি মডেল এবং উভয় দেশের ইতিহাসে কার্যকর হওয়া সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী আধুনিক মুক্ত বাণিজ্য চুক্তি। দুই দেশের সরকারের হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদে এই চুক্তির ফলে 25.5 বিলিয়ন পাউন্ড পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় 5 বিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে কৃষির কিছু সংবেদনশীল খাত যেমন পোল্ট্রি, ডিম, চিনি ও দুগ্ধজাত পণ্যকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার সময় এই সমঝোতা ভারত ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উভয় দেশের ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। নাদিম মারজান, সময় সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন কিয়ার স্টারমার। হাউস অব কমন্সে আবেগঘন বক্তব্যে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, আগামী সোমবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। 1 দশকের মধ্যে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী। নানা বিতর্ক, ভুল সিদ্ধান্ত আর নীতি পরিবর্তনের চাপে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে ঐতিহাসিক জয় এনে দিলেও মাত্র 2 বছরের মাথায় ডাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে তাকে। বিদায়ের আগে হাউস অব কমন্সে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্টারমার। পার্লামেন্টে দেয়া শেষ বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, প্রতিটি প্রধানমন্ত্রী জানেন যে একদিন তাকে এই মশাল অন্যের হাতে তুলে দিতে হবে এবং তার সেই দিনটি চলে এসেছে। 2 বছরের শাসনামলে দেশকে আগের চেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন দাবি করে নিজের ও লেবার সরকারের সব অর্জনের জন্য গর্ব প্রকাশ করেন তিনি। একই সাথে পরবর্তী প্রধানমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন স্টারমার। কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া অ্যান্ডি বার্নহাম এর আগে 9 বছর গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির 403 জন এমপির বেশিরভাগ এবং প্রধান ট্রেড ইউনিয়নগুলোর ব্যাপক সমর্থন পেয়ে অ্যান্ডি বার্নহামের নেতৃত্ব প্রায় নিশ্চিত হয়েছে। পার্লামেন্টে লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় কোনো ভোট ছাড়াই আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা 3য় চার্লসের সাথে দেখা করবেন তিনি। এদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ বিদায়ী প্রধানমন্ত্রীকে শুভকামনা জানানোর পাশাপাশি লেবার পার্টির ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিবর্তন কোনো জাদুকরী সমাধান নয়, বরং লেবার পার্টির সংকট হয়তো কেবল শুরু হলো। দেশের মূল সমস্যাগুলো সমাধান করতে হলে বার্নহামকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য তার।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আর্জেন্টিনা স্পেন ফাইনাল নিয়ে পর্দা নামবে 2026 বিশ্বকাপের। এরই সঙ্গে শেষ হচ্ছে রোনালদো, মেসি, নেইমারের মতো কিংবদন্তিদের বিশ্বকাপ ক্যারিয়ার। জাতীয় দলের জার্সিতেও খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে খ্যাতিমান কিছু কোচও ছেড়েছেন চাকরি। এবারের বিশ্বকাপ স্মৃতিতে ভাস্কর্য হয়ে থাকবে কিছু ফুটবল লিজেন্ডদের শেষ পদচারণায়। এই জেনারেশন সত্যি নিজেদের ভাগ্যবান মনে করতে পারে। একসাথে মেসি, রোনালদো, নেইমারের পায়ের জাদু দেখেছে। ফুটবলের সেরা তারকাদের এল ক্লাসিকো, থ্রিলার সবটাই পেয়েছে সমর্থকরা। অনেক ফুটবল লিজেন্ডসরাই এবার খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। জাতীয় দলের জার্সিতে মাঠে নামা নিয়েও আছেন দোলাচলে। ছিলেন কিছু কালজয়ী কোচও, যারা বিদায় বলে ফেলেছেন বিশ্বকাপকে। ফুটবলের আবেগ, ফুটবলের জাদুকর, সর্বকালের সেরা শব্দগুলো শুনলেই অবচেতন মনে ভাসে লিওনেল আন্দ্রেস মেসির প্রতিচ্ছবি। দ্বিতীয় বিশ্বকাপ, গোল্ডেন বুট, গোল্ডেন বল আর বছর শেষে আরও একটা ব্যালন ডিওর জয়ের খুব কাছে এলএম10। আর সত্যি যদি মেসির নামের পাশে এই পুরস্কারগুলো আসে, তবে আর কখনোই তর্ক হবে না মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে। সেই মেসি খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। খুব শিগগিরই হয়তো জাতীয় দলের জার্সিতেও ঘোষণা দেবেন অবসরের। ক্রিস্টিয়ানো রোনালদো, একটা নাম, অজস্র রেকর্ডের মালিক, হাজারো ইতিহাস। শুধু এই CR7-এর জন্য কখনো কোনো শিরোপা না জেতা পর্তুগালকে বিশ্বব্যাপী সমর্থন দেয় কোটি ভক্ত। এক রোনালদোর খেলায় বুঁদ হয়ে ফুটবলকে ভালোবেসেছে একটা প্রজন্ম। তাকে দেখে শিখে রীতিমতো তারকা বনে গেছে কিছু স্বপ্নবাজ। সেই রোনালদো বিদায় বলেছেন বিশ্বকাপকে। জাতীয় দলে খেলা নিয়েও সিদ্ধান্ত জানাবেন শিগগিরই। ব্রাজিল সম্রাট পেলের রেকর্ড নিয়ে ছিনিমিনি খেলা নেইমারের ক্যারিয়ারটা ছিল একটা দুঃস্বপ্ন। ইনজুরিতে না পড়লে হয়তো মেসি, রোনালদোর মতোই হতে পারতেন মহাতারকা। নরওয়ের বিপক্ষে গোল করে এই সেলেসাও গ্রেট জানান এটিই ছিল তার শেষ বিশ্বকাপ, ফেরা হবে না জাতীয় দলেও। ক্রোয়াট লিজেন্ডস লুকা মদ্রিচও জানান তার বিশ্বকাপে শেষ যাত্রার খবর। এখনও নিশ্চিত করেননি জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন নাকি জানাবেন অবসর। জার্মানির বিদায়ের দিনই বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ইতি টানেন ক্যারিয়ারের। সেনেগালের সাদিও মানেও হাঁটেন একই পথে, বিদায় জানান আন্তর্জাতিক ক্যারিয়ারকে। এছাড়া সাউথ কোরিয়ার সন মিং, মেক্সিকোর গিয়েরমো ওচোয়া, আলজেরিয়ার রিয়াদ মাহরেজও জানান অবসরের ঘোষণা। আলোচনা চলছে আরও কিছু খেলোয়াড়ও স্পষ্ট করবেন তাদের নিয়ে অবসর বিতর্ক। এদিকে বিশ্বকাপের মাঝেই কোচিং ক্যারিয়ার থেকে কেউ অবসর নিয়েছেন, আবার কেউ হারিয়েছেন চাকরি। ফ্রান্সের সবচেয়ে সফল কোচ দিদিয়ার দেশাম জানিয়েছেন অবসরের ঘোষণা। অব্যাহতি পেয়েছেন পর্তুগালের রবার্তো মার্তিনেজ, জার্মানির হুলিয়ান নাগলসম্যান। আর চাকরি ছেড়েছেন নেদারল্যান্ডসের রোনাল্ড কোমেন, উরুগুয়ে, মেক্সিকো, ঘানা সহ আরও কিছু দেশের কোচ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। মেসি না রোনালদো, এই প্রশ্ন আসলেই বিভক্ত হয়ে যায় ফুটবল সমর্থকরা। তবে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেয় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের কাছে মেসি সেরা। এ বয়সে এসেও এলএম10-এর পারফরমেন্স থেকেই অনুপ্রাণিত হয়ে নিতে চান রিটায়ারমেন্টের সিদ্ধান্ত। একই সঙ্গে ইংলিশ কোচ টুখেলও অকপটে স্বীকার করে দিয়েছেন সারা সপ্তাহ জুড়ে এক লিওনেল মেসিকে নিয়ে প্রস্তুতি নিলেও কোনো পরিকল্পনায় যেন তাকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সংক্ষেপে গোট, অর্থাৎ সর্বকালের সেরা। ইন্টারন্যাশনাল, ক্লাব ফুটবল সব মিলিয়ে ফুটবল বিশ্বের গোটকে তা নিয়ে সমর্থকদের মধ্যে দেখা যায় নানা তর্ক বিতর্ক। 39 বছর বয়সে এসেও মেসি যেন বারবার নিজের ভক্তদের সুযোগ দিচ্ছেন তার পক্ষ নিয়ে জোর গলায় দাবি করার যে তিনি সর্বকালের সেরা। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, একটি ফিনালে সীমা, সেই সঙ্গে একটি দুটি নয় 8টি ব্যালন ডিওর এই বিশ্ব সেরার ঝুলিতে। ফ্যানরা যেখানে বিভক্ত, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের কাছে সিদ্ধান্তটা স্পষ্ট। গোট মানে লিওনেল মেসি। 2022 সালে গণমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তিনি 2026 বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও ম্যাচ শেষে ভয়ঙ্কর মেসির প্রশংসা করতে ভুলেননি কেইন। বলেন এই বয়সে এসেও মেসি যেভাবে নিজের দলের হয়ে খেলছে তা তাকে অনুপ্রাণিত করছে, তাই অবসরে যাওয়ার সিদ্ধান্ত এখনও নিতে চান না তিনি।
4 বছর অনেক দীর্ঘ সময়। এবছর আমার বয়স 33 হবে। তবে ওদিকে লিওকে দেখুন, তিনি এখনো সেরাটা দিয়ে খেলছেন। তাই এসব বিষয়ে আমি কখনোই কোনো সীমা টানতে চাই না। সময় এলে প্রতিটা পরিস্থিতির মুখোমুখি হব, কিন্তু আপাতত এই দলের সঙ্গে আরেকটা কঠিন হার মেনে নেওয়াই আমার মূল লক্ষ্য। শুধু ইংলিশ অধিনায়কই নন, কোচ থমাস টুখেলও মেসির পারফরম্যান্সে মুগ্ধ। এলেমটেনের পায়ের জাদুর কাছে হেরে গেলেও ম্যাচ শেষে যেন অকপটেই স্বীকার করে নিয়েছে মেসির শ্রেষ্ঠত্ব। বলেন, ইংল্যান্ড সারা সপ্তাহ জুড়ে আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে নানা পরিকল্পনা করেছিল, কিন্তু গণমাধ্যমে টুখেল জানান, মাঠে মেসিকে আটকাতে কোনো পরিকল্পনাই যথেষ্ট ছিল না। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি। আপনি তাকে 85 মিনিট পর্যন্ত আটকে রাখতে পারেন, কিন্তু সব রক্ষণ ভেঙে দিতে মেসির মাত্র সময় লাগে 5 সেকেন্ড। আমাদের সঙ্গে ম্যাচেও তাই হয়েছে। 2টি অ্যাসিস্ট, কোনো তাড়াহুড়ো নেই, একটিও অপ্রয়োজনীয় নড়াচড়া নেই, শুধুই নিখাত ফুটবল বুদ্ধিমত্তা। সে জোর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চায় না। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড বা ইংল্যান্ড সব প্রতিপক্ষের বিরুদ্ধেই দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন লিওনেল মেসি। ম্যাচে জেতার পর অধিনায়ককে ঘিরে সেলিব্রেট করাই বলে দেয় আল বিসেলেস্তেদের জয়ের কাণ্ডারিকে। তাই ম্যাচগুলো শেষে প্রতিপক্ষদেরও যেন তিনি মানতে বাধ্য করান তিনিই সেরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা দিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন ফুটবলাররা। ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্যানার প্রদর্শন করায় আলবিসেলেস্তেদের বিপক্ষে তদন্তের দাবি তুলেছেন ইংলিশ বাণিজ্য মন্ত্রী পিটার কায়েল। ফিফা কোনো বার্তা না দিলেও ধারণা করা হচ্ছে রোববারের ফাইনালের আগে কোনো ধরনের শাস্তি পাচ্ছেন না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আটলান্টায় যা ঘটল তার রক্তক্ষরণ ঘটিয়েছে ব্রিটিশদের মনে, আর সে রক্তক্ষরণের পরিমাণ বোঝা যাচ্ছে ইংলিশ সংবাদপত্রগুলোর শিরোনাম দেখে। বিধ্বস্ত, হতবাক, স্বপ্নের মৃত্যু, থ্রি লায়ন্সের কষ্ট বাড়িয়েছে ফকল্যান্ড ইস্যু। থমাস টুখেলদের শুধু বাড়িই পাঠালো না আর্জেন্টিনা, খোঁচা দিয়েছে 82 ওই যুদ্ধ নিয়েও। ম্যাচ শেষে রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠ প্রদক্ষিণ করেছেন লাউতারো লিজান্দ্রোরা, আর তাতে বেশ ক্ষেপেছে ব্রিটিশরা। দেশটার বাণিজ্য মন্ত্রী পিটার কায়েল দাবি করেছেন সুষ্ঠু তদন্তের। এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ফুটবলের সাথে রাজনীতি মেশানো যাবে না। আসলে এটাই ফুটবল বিশ্বকাপের অন্যতম প্রধান নীতি। এখন এটা ফিফার ব্যাপার। আমি আশা করব ফিফা এ বিষয়ে গুরুত্ব দিয়ে পূর্ণ তদন্ত করবে। ফিফার কোড অফ কন্ডাক্ট অনুযায়ী মাঠে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন কিংবা কোনো লেখা সবকিছুতেই রয়েছে নিষেধাজ্ঞা। ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের আগেও এ ব্যাপারে দেয়া হয় সুস্পষ্ট নির্দেশনা। ফকল্যান্ডস দ্বীপ নিয়ে কোনো ধরনের উস্কানি দেয়া যাবে না সেমিফাইনালের মঞ্চে। তবে এত কড়াকড়ির পরেও ওই ব্যানার কিভাবে আলবিসেলেস্তেদের হাতে পৌঁছালো সেটাই এখন বড় প্রশ্ন। আর এমন কর্মকাণ্ডে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আকাশী নীল শিবিরের ফুটবলাররা। রাজনৈতিক উস্কানির কারণে 2012 সালে নিষিদ্ধ হয়েছিল দক্ষিণ কোরিয়ান ফুটবলার। 2018 বিশ্বকাপে আর্থিক জরিমানা করা হয় সুইজারল্যান্ডের ফুটবলারদের। এবারের বিশ্বকাপে মিশরের কোচের বিরুদ্ধেও আছে একই ধরনের অভিযোগ। অস্ট্রেলিয়াকে হারানোর পর তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। অবশ্য এখনো হাসাম হোসেনের সে ইস্যুর নিষ্পত্তি ঘটেনি। আর্জেন্টাইনদের বিরুদ্ধেও তদন্ত শুরু হলে বিশ্বকাপ ফাইনালের আগে শাস্তি প্রয়োগের সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক বার্তার কারণে সাধারণত $5 থেকে $20,000 পর্যন্ত আর্থিক জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনালের তোড়জোড়ের মধ্যে নীরবে নিজেদের শেষ ম্যাচের প্রস্তুতি সারল ফ্রান্স। মায়ামিতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে লেস ব্লুজরা। আজ সেখানে থাকার কথা ছিল ফাইনালের মহাকাব্যিক প্রস্তুতি, যেখানে বিষণ্ণ মনে ফ্রান্সকে নামতে হচ্ছে সান্ত্বনার এক লড়াইয়ে। গুঞ্জন আছে আন্তর্জাতিক সার্কিটে ফ্রান্সের কোচ হিসেবে এটা হবে দিদিয়ের দেশমের শেষ ম্যাচ। এটাই হয়তো নিয়তি, ফুটবলের নিষ্ঠুরতম সৌন্দর্য। 24 ঘন্টা আগেও যাদের প্রতিটা স্নায়ু কাঁপছিল বিশ্বজয়ের রোমাঞ্চে, আজ তাদের কাঁধে চেপে বসেছে স্বপ্নভঙ্গের পাহাড় সম মানসিক ক্লান্তি। ডালাসের অভিশপ্ত রাতের পর ফ্রান্স ফুটবল দল যখন অনুশীলনে, তখন সেখানে ছিল না উচ্ছ্বাস, ছিল না চিরচেনা উৎসবের আমেজ। ডাগ আউটে ছিলেন না কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিভেরা। সেমিফাইনালের চরম হতাশার পর বিশ্রামে ছিলেন দলের বড় তারকারা। তবে মাঠের সবুজ ঘাসে ঠিকই ঘাম ঝরাতে হয়েছে মানু কোনিয়া, লুক এর্নান্দেস আর তরুণ দেজিয়ে দুয়েদের। পায়ে বল নিয়ে অভ্যস্ত দৌড়গুলো ছিল বড্ড ভারী, বড্ড চেনা কিন্তু অচেনা।
মাঠের এক প্রান্তে দীর্ঘদিনের বিশ্বস্ত সাইড বেঞ্চার লুকা দিনিয়ের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন ছিলেন কোচ দিদিয়ের দেশাম। হয়তো খুঁজছিলেন সেই ভুলের উত্তর যা কোচ হিসেবে জোড়া ট্রফি জেতার সুযোগটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। রন্ডোড্রিলের বৃত্তটায় বল ঘুরেছে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের মন পড়েছিল ডালাসে। ব্রাজিলের পর টানা 3 বার ফাইনাল খেলার যে কীর্তি গড়ার খুব কাছে দাঁড়িয়েছিলেন ফরাসিরা, এক রাতের ব্যবধানে তার রূপ নিয়েছে একরাশ আক্ষেপে। তবে এই ট্র্যাজেডির মাঝেও রয়েছে এক লড়াকু অধ্যায়ের সমাপ্তি। ফরাসি ফুটবলের কিংবদন্তি কোচ দিদিয়ের দেশমের এটাই হতে যাচ্ছে শেষ অ্যাসাইনমেন্ট। বিদায়ের আগে নিজের শেষ ম্যাচে শিরোপার স্বাদ আর পাওয়া হলো না তার। রোববার যখন নিউ ইয়র্কের আকাশে ফাইনালের আতশবাজি ফুটবে স্পেন আর আর্জেন্টিনার হাত ধরে, তার ঠিক আগের দিন শনিবার মায়ামির মাঠে নামতে হবে ফ্রান্সকে। প্রতিপক্ষ আরেক ভাগ্যাহত ইংল্যান্ড। বিশ্বজয়ের মুকুট হারিয়ে তাদের সান্ত্বনা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যা কেবলই নিজেদের ফুটবল ঐতিহ্য আর মর্যাদা অক্ষুণ্ণ রাখার লড়াই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। জিম্বাবুয়ের কাছে টানা ব্যর্থতায় ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্তে নামছে বিসিবি। তামিম ইকবাল নিজেই ক্রিকেটারদের কাছে এর জবাব চাইবেন। এমনকি টিম ম্যানেজমেন্টের প্রতিটা সদস্যকেই জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানান বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর। এদিকে প্রথম আইসিসি সভা শেষ করে দেশে ফিরছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে আছে পুরো দেশ, তখন বাংলাদেশের ক্রিকেটাররা যেন বেঁচেই যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এমন হতাশাজনক পারফরমেন্সে যে ক্ষোভ তৈরি হওয়ার কথা, বিশ্বকাপের আবহে সেটা অনেকটাই চাপা পড়ে গেছে। তবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের কাছে টেস্টের পর ওয়ানডে সিরিজ হার, যে সিরিজের প্রতিটা ম্যাচ ছিল 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে গুরুত্বপূর্ণ। এরপর টি-20তেও একই দশা, ভুলে ভরা পুরো দলের পারফরমেন্স। জিম্বাবুয়ের সাথে হারাটা তো অবশ্যই সবসময়ের জন্য এটা হতাশ করা না, এটা কারোর জন্য কাঙ্ক্ষিত না। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের এমন হার মেনে নিতে পারছেন না কেউই। উঠতে থাকা দলটার হলোটা কি? সব ফর্মেটই ব্যর্থ। উত্তর খুঁজতে তদন্তে নামছেন খোদ বিসিবির প্রেসিডেন্ট। শতভাগ দিয়ে যদি ভালো ফলাফল না আসে, চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন কঠোরভাবে আমরা অ্যাড্রেস করব। সিরিজ শেষ করে আসলে আমাদের প্রেসিডেন্ট প্লেয়ারদের সাথে বসবে, ম্যানেজমেন্টের সাথে বসবে। এখন কিন্তু এগুলোকে অবশ্যই আপনাকে ভালো ফলাফল করলে আপনি ইউ উইল বি রিওয়ার্ডেড, বাট আপনি যদি ভালো ক্রিকেট খেলতে না পারেন, এটা জবাবদিহি অবশ্যই করতে হবে। তবে দল না পারলেও সভাপতি হয়ে বাজিমাত তামিম ইকবালের। আইসিসির প্রথম সভায় যোগ দিয়ে আইসিসির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দেশে ফিরেছেন তিনি। এটাকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন এই পরিচালক। এটা অনেক বড় গর্বের বিষয়। আমরা তো সবসময় বলে আসছি, গত 2 বছর ধরে আমরা বলে আসছি, তামিম ইকবাল ক্রিকেটিং যে কেরিয়ার, তার যে অভিজ্ঞতা, তার যে নো হাউ, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ জিম্বাবুয়ের টি-20 সিরিজের খবর। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারলেই সংক্ষিপ্ত সংস্করণে টানা দ্বিতীয় সিরিজ হারবে টাইগাররা। যে কোনো মূল্যে জয় পেতে মরিয়া বাংলাদেশ। বুলাওয়েতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। হঠাৎ করেই কি যেন হয়ে গেল টিম বাংলাদেশের। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ক্রিকেটাররা যখন আলোচনার বাইরে, তখন জিম্বাবুয়েতে ভিন্ন এক রূপ শান্ত, মিরাজ, হৃদয়দের। যে দলটা ঘরের মাটিতে স্পোর্টিং উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই দলটাই কিনা কুল কিনারা খুঁজে পাচ্ছে না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডেতে আশা ছিল ঘুরে দাঁড়ানোর, অথচ প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় টাইগারদের। এরপর টি-20তে দুর্দান্ত ফর্মে থাকা দলটা দিশাহীন আফ্রিকার দেশে। যদিও ঘরের মাটিতেও সিরিজ হেরে গিয়েছিল তারা। নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে যেন সবকিছু এলোমেলো। প্রথম টি-20তে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত 32 রানে হেরেছে টাইগাররা। অজিদের কাছে সিরিজ হারের পর চোখ রাঙাচ্ছে আরও এক সিরিজ হারের। ঘরের মাটিতে আফ্রিকার দেশটিও আছে দুর্দান্ত ছন্দে। টাইগার বোলাররা ভালো শুরু এনে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে। প্রথম টি-20তেও টপ অর্ডার ব্যর্থ হয়েছে রান করতে। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিমন্স বাহিনীর সামনে। তানজিদ তামিমের সবশেষ 5 ম্যাচে সর্বোচ্চ রান 30, আর 7 ম্যাচ আগে পেয়েছিলেন 50। আরেক ওপেনার সাইফ হাসান আছেন ব্যর্থতার বৃত্তে।
গেল বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে পেয়েছিলেন 50, এরপর এক ম্যাচে সর্বোচ্চ 42। তাছাড়া নামের সুবিচার করতে পারছেন না এই ডানহাতিও। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়ও রান খরায়। পারভেজ ইমন, নুরুল হাসান সোহানরাও ব্যর্থ। শেষ ম্যাচে আশা দেখিয়েছিলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ইয়াসির আলী রাব্বি। মূলত বাংলাদেশ ধুঁকছে ব্যাটিংয়ে, বল হাতে দুর্দান্ত সূচনা দিচ্ছেন তাসকিন আহমেদ, নাহিদ রানারা। সাইফুদ্দিন সুযোগ পেয়েছেন মুস্তাফিজের ইনজুরিতে, উইকেট পেয়েছেন তিনিও। স্পিনে কিছুটা দুর্বলতা থাকলেও বোলিংটা আশা দেখাচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচ হেরে খাদের কিনারে টাইগাররা যে কোনো মূল্যে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় সিমন্স বাহিনী। ব্যর্থতার সফরে অন্তত সংক্ষিপ্ত সিরিজটা নিজেদের করতে চায় বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে পাউরুটি প্রায় মেয়াদ উত্তীর্ণ ও গন্ধযুক্ত থাকে। অনেক ডিম ও কলাও পাওয়া যায় পচা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি শিক্ষকদের। আর এই বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। 1 জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দেয়া 133টি ডিমের মধ্যে 20টি ডিম নষ্ট পাওয়া যায়। এ সম্পর্কিত গঠিত কমিটিতে উঠে আসে সত্যতা। শুধুমাত্র এই বিদ্যালয় নয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসা পাউরুটি প্রায়ই মেয়াদ উত্তীর্ণ ও গন্ধযুক্ত থাকে। অনেক ডিম ও কলাও পাওয়া যায় পচা, যার কারণে অনেক শিক্ষার্থী খেতে পারে না। শিশু খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান অভিভাবকদের। ডিম ওগুলো খারাপ হয় আর পাউরুটি রেট ওভার থাকে, অনেকের বমি হয় কিছু সময়। আমার বাচ্চা আর কারোর বাচ্চা যেন না এই দিক খেয়ে যেন মানে অসুস্থ না হয়। শিক্ষকরা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি তাদের। উপজেলা পর্যায়ে মনে হয় তদারকি কমিটি থাকার দরকার। অভিযোগ অস্বীকার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। অবশ্যই এটা প্রতিবেদন দিয়ে এটা নিশ্চিত করবো, বাতিলের বিষয়ে আমরা সুপারিশ করব। আমাদের এখানে তো কোনো আগেই বলছি কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। স্কুল ফিডিং কার্যক্রমে দৈনিক দুধ, ডিম, কলা, বিস্কুট ও পাউরুটির মধ্যে যে কোনো দুটি খাবার দেওয়ার নিয়ম রয়েছে। গাংনী উপজেলার 162টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। প্রায় 3 দশক ধরে পড়ে থাকা 11.5 কিলোমিটার খাল পুনর্খননের ফলে স্বস্তি ফিরেছে কুষ্টিয়ায়। খোকসা উপজেলার 2টি ইউনিয়নের মানুষের। তারা বলছেন কৃষি কাজের সেচ সুবিধার পাশাপাশি কৃষকরা বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর ও বৃদ্ধি পাবে মৎস্য চাষ। কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি খালে 11.5 কিলোমিটার পুনঃখননের পাশাপাশি 2 পাশে বৃক্ষরোপণের কাজ চলমান। এর ফলে বর্ষা মৌসুমে জলবদ্ধতা দূরীকরণ ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কয়েক হাজার প্রান্তিক কৃষক। 2টি খালের পাশ দিয়ে প্রায় 600 হেক্টর জমি রয়েছে। বেশিরভাগ জমি খালের পানির প্রবাহের উপর নির্ভরশীল। এই প্রকল্পের ফলে জলবদ্ধতা ও সেচ সংকট দূরীকরণ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে কৃষকের সোনালী পাট জাগ দেওয়া সহ মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। খালটা দীর্ঘ 20 বছর যাবৎ অসংস্কার পর্যায়ে পড়েছিল। আমরা কোনো কাজ কাম ঠিক মতো করতে পারতাম না। শুকনো মৌসুমে পানি থাকতো না খালে, আমরা কৃষকেরা প্রচণ্ড অভাবে পানির অভাব ভোগ করতাম। পাট নিয়ে আমরা খুব কষ্ট করছি, আপনার ধানের চাষ করে নিয়ে অনেক কষ্ট করেছি, পানি পাতাম না। এখন যা খালটা খনন হতে আমাদের অনেক উপকার হয়েছে। পানি থাকবে, আমাদের পাট পচানোর সুবিধা হবে, আবার মাছও কম বেশি হবে পানি থাকবে। তলে অর্ধেক জমি পড়ে থাকে, এবার তো পানি থাকবে না, ওইগুলো লাগান যাবে। খুব উপকার আছে, দেশের জন্য খুব উপকার আছে। খুব অল্প সময়ের মধ্যে ড্রেজিং এর কাজ শেষ করে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 9 কিলো রাস্তার কাজ আমাদের শেষ হয়েছে খালখন। এখানে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। এখানে 2 ইউনিয়নে আমরা ইতিমধ্যে কিছু ড্রেনেজ কাজ, পাইপ বসানো আর সাথে গাছের যেটা কাজ আমরা করব সেই গাছ ক্রয় করা হয়েছে। জেলা প্রশাসক অফিসের তথ্য মতে 2টি খাল খননে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় হয়েছে। এস এম রাশেদ, সময় সংবাদ,
কুষ্টিয়া। বছরের পর বছর কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ড্রেন, রক্ষণাবেক্ষণেও ব্যয় হচ্ছে বিপুল অর্থ, অথচ সামান্য বৃষ্টিতেই ডুবছে দেশের প্রথম শ্রেণীর পৌরসভা যশোর। বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় দেখা দিচ্ছে তীব্র জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার ঘাটতি, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ আর খাল ড্রেন সংযোগের দুর্বলতায় প্রতি বছরই একই ভোগান্তির পুনরাবৃত্তি ঘটেছে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, সমস্যা চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সমাধান করা হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা যশোর, যেখানে পানি নিষ্কাশনে 9টি ওয়ার্ডে মোট ড্রেনের দৈর্ঘ্য 251.96 কিলোমিটার। বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও স্বস্তিতে নেই পৌরসভার বাসিন্দারা। একটু বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলে আমাদের এলাকায় পানি জমে যায়, প্রত্যেকটা ঘরে পানি আছে, পানি ড্রেন থেকে ক্লিয়ার হচ্ছে না। তবে পৌর প্রশাসনের দাবি, শহরের যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হচ্ছে সেগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে। ব্যক্তিগত জায়গা দিয়ে পানিগুলো বের হতো আর কি, হয়তো বা অ্যাকুইজিশন করতে পারতো, অন্য কোনো কাজে বড় ক্যানেল করে আর কি মুক্তেশ্বরী নদীতে আমরা নিতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। 14.72 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটিতে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, যশোর। আবারও দেশের বাইরের খবর। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুন লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দাকে। এদিকে আলজেরিয়ায় 4 দিনে শতাধিক দাবানলে পুড়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি, প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু। অন্যদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডসেও তীব্র দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে রাতভর লড়াই চালিয়েছে দমকল বাহিনী। দেশটির মিলাস অঞ্চলে মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই আগুন মুহূর্তেই লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার স্থানীয় সময় সকাল থেকে 8টি অগ্নি নির্বাপক বিমান এবং 12টি হেলিকপ্টার নতুন করে অভিযানে অংশ নেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সতর্কতা হিসেবে আক্রান্ত এলাকা থেকে 1000-এর বেশি মানুষকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আফ্রিকার দেশ আলজেরিয়ার বেজাইয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে বুধবার ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। গত 4 দিনে দেশটির বনাঞ্চল, কৃষি জমি ও পাম বাগানে প্রায় 120 থেকে 130টি আগুনের ঘটনা ঘটেছে। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, তীব্র গরম ও প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু খামার, আগুনে পুড়ে মারা গেছে অসংখ্য গবাদি পশু। এদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর একটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে স্কটল্যান্ড জুড়ে আগামী সোমবার পর্যন্ত দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেশি। সম্প্রতি পিও রিসার্চের একটি জরিপে উঠে এসেছে এমন তথ্য। 36টি দেশে চালানো জরিপের ফল বলছে 25টিতেই ওয়াশিংটনের চেয়ে বেইজিং এগিয়ে। ইতালি, স্পেন, কানাডা সহ বেশ কয়েকটি দেশে চীনের জনপ্রিয়তা রেকর্ড পর্যায়ে। অন্যদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েলের মতো মিত্র দেশগুলোতে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা বেশি। বৈশ্বিক জনমতের এই পরিবর্তনকে কেবল জনপ্রিয়তা নয়, বরং পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে বিশ্ব রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ভূ রাজনৈতিক অঙ্গনে চীনের আধিপত্য বেড়েছে। এবার জরিপেও মিলল সেই প্রমাণ। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি 36টি দেশে জরিপ চালায়। নতুন জরিপ বলছে 36টি দেশের মধ্যে 25টিতেই যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি ইতিবাচক মনোভাব বেশি। 2002 সাল থেকে বৈশ্বিক জনমত পর্যবেক্ষণ করা পিউ রিসার্চ সেন্টারের ইতিহাসে এবারই প্রথম এতগুলো দেশে এমন ফল পাওয়া গেল। ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাসে 42,000-এর বেশি মানুষের মতামত নিয়ে করা জরিপে দেখা যায়, ইতালি, স্পেন, কানাডা, গ্রিস, ইন্দোনেশিয়া সহ অনেক দেশে চীনের গ্রহণযোগ্যতার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে এখনও বেশি সমর্থন করে এমন দেশের সংখ্যা নেমে এসেছে 6-এ। এ তালিকায় রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, পোল্যান্ড ও ইসরায়েল।
জরিপে দুই পরাশক্তির শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর প্রতিও আস্থার বিষয়টি উঠে এসেছে। সামগ্রিকভাবে দুজনের প্রতি আস্থা খুব বেশি নয়, তবে বেশিরভাগ দেশেই ট্রাম্পের তুলনায় শি জিনপিং এর প্রতি আস্থা কিছুটা বেশি দেখা গেছে। ব্যক্তিগত স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে এখনো এগিয়ে মনে করলেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ক্ষেত্রে ওয়াশিংটনকে অনেক বেশি সক্রিয় বলে মনে করেন অধিকাংশ উত্তরদাতা। তুলনামূলকভাবে চীনকে কম হস্তক্ষেপকারী হিসেবে উল্লেখ করেন তারা। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ এবং শুল্ক ও বাণিজ্য নীতির ওঠানামা অনেক দেশকে অস্বস্তিতে ফেলেছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করেছে বেইজিং। ফলে চীনের ভাবমূর্তি আগের তুলনায় শক্তিশালী হয়েছে। তবে গবেষকরা বলছেন চীনের প্রতি ইতিবাচক মনোভাব বাড়লেও সেটি দেশটির রাজনৈতিক ব্যবস্থা বা শি জিনপিং এর নেতৃত্বের প্রতি নিঃশর্ত সমর্থনের প্রতিফলন নয়, বরং অনেকের কাছে চীন একটি বিকল্প শক্তি। যদিও মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার এবং বেইজিং এর ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে, তাই বৈশ্বিক জনমতের এই পরিবর্তনকে কেবল জনপ্রিয়তার নয় বরং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক খুনি মেজর মোজাফফর গ্রেফতার। ছদ্মনাম ব্যবহার করে ভারত থেকে করতেন আসা যাওয়া, সেনাবিধি অনুযায়ী সামরিক আদালতে হবে বিচার। জুলাই শহীদ দিবসে আবু সাইদ ওয়াসিমদের স্মরণ, স্মৃতিস্তম্ভে সর্বস্তরের শ্রদ্ধা। হত্যার বিচার নিশ্চিতের ঘোষণা, আইনি পথেই শেখ হাসিনাকে ফেরত চায় সরকার। এবং জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রতারণার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের।